তো আমাদের প্রিয় শিক্ষক এবং শিক্ষিকা ভাই বোনেরা যারা এই মুহূর্তে আমাদের সাথে ইংলিশ ফর টিচার্স ব্যাচের ক্লাসটাতে যুক্ত আছেন তাদেরকে বলছি আমাদের আজকের ক্লাসে আমরা রাইট ফর্মস অফ ভার্বের লাস্ট পার্ট নিয়ে কথা বলবো। তো আমরা আজ দেখব প্র্যাকটিস অন রাইট ফর্মস অফ ভার্ব। আমরা আজকে একটা এসএসসি এর কোশ্চেন দেখব, আমরা আজকে একটা জেএসসি এর কোশ্চেন দেখব এবং একটা এইচএসসি দ্যাট ইজ ইন্টারমিডিয়েটের একটা কোশ্চেনও সলভ করব আমরা। ওকে, তো আসেন আমরা আর খুব বেশি কথা না বলে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। কি এই মুহূর্তে আপনারা যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এইটা এসএসসি ঢাকা বোর্ড 2025 সালের কোয়েশ্চেন আর কি। তো দেখেন আপনাদেরকে একটু বলে নেই আর কি। তো ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে যে বিষয়টা হয় আর কি, ইন্টারমিডিয়েটের কোয়েশ্চেন গুলো মোটামুটি ভাবে সহজ থাকে এই তুলনায়, মানে রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট বা এইচএসসি যে কোয়েশ্চেন গুলো, রাইট ফর্মস অফ ভার্বের কোয়েশ্চেন গুলো মানে জেএসসি এবং এসএসসির তুলনায় সহজ। কোন সেন্সে সহজ? দেখবেন আপনার ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসির ক্ষেত্রে যে রাইট ফর্ম অফ ভার্বটা আপনাকে কভার করতে হবে তারা সেই ভার্বটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখে। এটা আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানে আমি আসলে কি বলবো আপনাদেরকে, ভাষায় মানে আসছে না আমার মুখে আসলে আর কি। দেখেন ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদেরকে মানে যারা 11 বা 12তম ক্লাসে পড়তেছে আপনি তাদেরকে ক্লু দিচ্ছেন সেন্টেন্সের ভিতরেই, অথচ যারা আপনার জেএসসি, এই যে এটা জেএসসি 2020 সালে দিনাজপুর বোর্ডের কোশ্চেন আসছিল, তাদেরকে আপনি উপরে দিচ্ছেন সেন্টেন্সের তারা মিনিং বুঝা আইনা বসায় করতে হবে। আচ্ছা চিন্তা করেন, মানে আপনি ছোট স্টুডেন্টদেরকে দিচ্ছেন কঠিনটা আর বড় স্টুডেন্টদেরকে আপনি দিচ্ছেন সহজটা, মানে এটা কোনো সিস্টেম হলো বলেন? বরং আপনাকে 8, 9, 10-এ ইন্টারমিডিয়েটের মতো দিয়ে ইন্টারমিডিয়েটে এইভাবে দেওয়াটা উচিত ছিল। যাই হোক তারা এই কাজটা করে নাই। হ্যাঁ, কর্তার ইচ্ছাই কর্ম, কর্তারা যেহেতু এইভাবে করছে সো আমি এখানে আপনাদের প্র্যাকটিস করার জন্য ঢাকা বোর্ড 2025 সালে এসএসসি বোর্ডে একটা কোশ্চেন আসছিল রাইট ফর্মস অফ ভার্ব, এই কোশ্চেনটা দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা মোটামুটি ভাবে এরকম অপশন দিয়ে দেয়, অনেক সময় 10টা অপশন দেয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে 1, 2, 3, 4, 5 দুগুণে 10টা অপশন থাকে। তো এখানে 0.5 × 10 = 5 মার্কসের। তো তারা বলেই দেয় কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্ব গিভেন ইন দ্য বক্স। বক্সে দেয়া যে ভার্বগুলো এদেরকে দিয়ে আমাদের কারেক্ট ফর্মস অফ ভার্ব করতে হবে বা রাইট ফর্ম ভার্ব করতে হবে। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দ্যান ওয়ান্স। আপনি একবারের বেশি চাইলে একটা ভার্বকে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আসলে পুরো কোশ্চেনটা একসাথে যাতে দেখা যায় তাই ছোট্ট করে দিয়ে রাখছি। এবার আসেন আপনাদের সুবিধার্থে আমি একটু ফন্টটাকে বড় করে ফেলছি। ওকে, আচ্ছা সামি জিজ্ঞেস করতেছে স্যার স্পোকেনের ক্লাস। আচ্ছা আপনাদেরকে বলি আর কি, যারা আমাদের টিচার্স ব্যাচের স্টুডেন্ট আছেন তারা গুগল মিট, এই গুগল মিট এবং জুম অ্যাপ এই দুটো ইনস্টল করে রাখবেন। সোমবারে আপনাদের সাথে যে ক্লাসটা হবে ইনশাআল্লাহ, সোমবারে আপনাদের সাথে স্পোকেনের ক্লাস হবে। ওকে, সোমবারে আপনাদের সাথে স্পোকেনের ক্লাস হবে। আপনাদের যিনি স্পোকেন ক্লাস নেবেন স্যার কয়েকটা দিন একটু ঝামেলায় আছে আর কি, আপনাদের ক্লাস নিতে পারছে না, এই জন্য সরি বলছে। গতকালকেও নেওয়ার কথা ছিল আর কি, স্যার আসতে পারে নাই। তো যাই হোক আপনারা একটু কষ্ট করে গুগল মিট, হ্যাঁ গুগল মিট আর জুম অ্যাপ এই দুটো একটু ইনস্টল করে রাখবেন, ঠিক আছে? এই দুটো ইনস্টল করে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। আদারওয়াইজ স্পোকেন ক্লাসে আপনি যদি কথা না বলেন ঝামেলা হয়ে যায় না। আচ্ছা তাহলে আসেন আমরা চলে যাচ্ছি যে কোশ্চেন যেটা দেখতে পাচ্ছেন আর কি। তাহলে আপনাদের সাথে সোমবারে ক্লাস হচ্ছে, গুগল মিট এবং জুম অ্যাপ আপনারা এই দুটো ইনস্টল করে রাখবেন। আচ্ছা তাহলে চলে আসি আমরা, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি ডেলিভার। ডেলিভার মানে হচ্ছে সাধারণত কোনো কিছু ডেলিভারি দেয়া। আবার আমরা যখন কথা বলি, এই যে আমি আপনার সাথে একটা কথা বলতেছি, আপনি বলতে পারেন যে সুমন ভাই আমাদের সাথে একটা লেকচার ডেলিভারি দিল, অথবা সুমন ভাই আমাদের সাথে তার যে আলোচনাটা এটা ডেলিভার করলো। টেক মানে হচ্ছে নেয়া, তাই না? এটা আমরা জানি। স্টার্ট মানে শুরু করা। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে বিগিন লেখা আছে। স্টার্ট মানে শুরু করা, বিগিন মানে শুরু করা। শুরু করার একটা সমার্থক শব্দ বলতে পারেন কমেন্স, COMMENCE। তাহলে স্টার্ট মানে শুরু করা, বিগিন মানে শুরু করা, কমেন্টস মানেও শুরু করা। আমরা অনেকে এটাকে প্রিসাইড বলি, এটা উচ্চারণ হচ্ছে প্রিজাইড। প্রিজাইড মজার ব্যাপার হচ্ছে আপনি এটার সাথে এন এবং টি বসায় দেন, এই যে হয়ে যাচ্ছে দেখেন প্রেসিডেন্ট। ওকে, তাহলে এখানে হয়ে যেতেছে কি দেখেন প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টের এন এবং টি উঠায় দেন, এটা হয়ে গেল প্রিজাইড। প্রিজাইড মানে হচ্ছে সভাপতিত্ব করা, কোনো একটা সভায় সভাপতিত্ব করা বা কোনো একটা সভার ইনচার্জ হিসেবে থাকা বা দায়িত্বে থাকা। আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা বাঙালিরা বলি কাম,
এটা রিয়েল প্রোনাউন্সিয়েশন হচ্ছে খাম। ওকে, তারপরে বি, বি মানে হইতেছে এই বি বলতে কি বোঝায়, এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাই তো। আর রিড, রিড পাস্ট টেন্সে হয় রেড, রিড রেড রেড। তো আসলে আমরা প্যাসেজটাতে চলে যাই। তো আমরা একদম শুরুর দিকে যেটা দেখতে পাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, আমাদের বাৎসরিক যেই পুরস্কার বিতরণী যে অনুষ্ঠানটা, এইটা ড্যাশ অফ ইয়েস্টারডে, গতকাল ড্যাশ অফ। তো দেখেন আমরা এখানে যে শব্দগুলো পাচ্ছি এর মধ্যে খাম শব্দটা আছে, আর ইয়েস্টারডে আমাদেরকে বলে দিচ্ছে যে ঘটনাটা ঘটে গেছে গতকাল, তার মানে এটা পাস্ট টেন্স। তাহলে আমরা কি লিখবো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি কেম অফ। এই কেম অফ মানে অনুষ্ঠিত হওয়া, ঠিক আছে। কাম অফ মানে হলো অনুষ্ঠিত হওয়া। তাহলে আমরা এইখানে লিখে দিচ্ছি এটা কাম অফ, এর মানে হলো অনুষ্ঠিত হওয়া। কাম অফ মানে হলো অনুষ্ঠিত হওয়া। তাহলে দেখেন আমাদের আমাদের প্রাইজ গিভিং বা বাৎসরিক যে পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা, এটা গতকাল অনুষ্ঠিত হয়েছিল। ওকে, তাহলে গতকাল হয়েছিল, তার মানে আমরা মোটামুটি ভাবে ধরে নিচ্ছি এইখানে পুরো অনুষ্ঠানের যে ব্যাখ্যাটা থাকবে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে বা পাস্ট টেন্সে থাকবে। আর এটা ঢাকা বোর্ডে এত সহজ একটা কোশ্চেন আসছে, বাট অনেক সময় সহজ জিনিসও আমরা কঠিন করে ফেলি, তাই না। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয় একটা কথা ছিল না, সহজ করে লিখতে আমায় কহজে, সহজ করে যায় কি লেখা সহজে, বা এরকম ছিল হয়তো, সহজ করে বলতে আমায় কহজে, সহজ করে যায় কি বলা সহজে, তাই না। তবে অনেক সময় সহজ জিনিসটা আমরা সহজে মানে আনসার করতে পারি না আর কি, ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। তো দেখেন, উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমরা আমাদের স্কুল ক্যাম্পাসটাকে খুব চমৎকার ভাবে সাজিয়েছিলাম। তাহলে ঘটনাটা যেহেতু অতীতকালের, এটা সাধারণভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তাহলে আমরা এটা বুঝতেই পারতেছি। ডেকোরেট মানে সাজানো চলে আসছে, তাহলে অতীতকালের ঘটনা, সো আমরা বলবো ডেকোরেটেড। ডেকোরেটেড, আমরা আমাদের স্কুল ক্যাম্পাসটাকে চমৎকার ভাবে সাজিয়েছিলাম। দ্য সেরেমনি ড্যাশ অ্যাট 3 PM, 3টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। এখন অনেকে বলতে পারেন, ভাই অনুষ্ঠান কি নিজে নিজে শুরু হয়? ঠিক আছে, না, অনুষ্ঠান নিজে নিজে শুরু হয় না। তবে সাধারণত কোনো অনুষ্ঠান বা কোনো ঘটনা শুরু হওয়া বোঝাতে গেলে আমরা এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসেই ধরি। আমরা স্টার্ট বা বিগিন যে কোনো একটা ব্যবহার করতে পারি, যেটাই ব্যবহার করবো সেটা পাস্ট টেন্স নিতে হবে। তাহলে আমরা বলবো স্টার্টেড, স্টার্টেড। ওকে, শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল? at 3 PM, বিকেল 3টায়। আমার হেডমাস্টার, মাথায় রাখবেন হেডমাস্টারের এইচটা বড় হাতের কেন লেখা হয়েছে, সাধারণত যেই পদবিগুলো সম্মানিত পদ অথবা বড় পদ, তাদের নামের আদ্যক্ষরটা বড় হাতের বা ক্যাপিটালাইজ করতে হয়। ড্যাশ ওভার, আচ্ছা মাথায় রাখবো আমরা এই প্রিজাইড ওভার। হ্যাঁ, প্রিজাইড ওভার মানে হচ্ছে সভাপতিত্ব করা, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমি এই জায়গাটাতে লিখা দিচ্ছি আপনাদেরকে, প্রিজাইড ওভার, আমরা ওভার বলি, হ্যাঁ, এর মানে হলো সভাপতিত্ব করা, সভাপতিত্ব করা। তো আমাদের যিনি হেডমাস্টার, তিনি ফাংশনটা সভাপতিত্ব করেছিলেন। ঘটনা তো গতকালকের, তাই না। তাহলে আমরা লিখবো প্রিজাইডেড ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন, আমরা উচ্চারণ করি এডুকেশন, এটা উচ্চারণ কিন্তু এডুকেশন না, এটা উচ্চারণ হচ্ছে এডুকেশন। ওকে, এডুকেশন, যেমন আপনি গ্র্যাজুয়েট বলেন না, আপনি বলেন গ্র্যাজুয়েট। এডুকেশন মিনিস্টার, এখন বলতে পারেন ভাই এটা বড় হাতের কেন, ওই যে সম্মানিত পদবি এগুলো বোঝালে বড় হাতের নেওয়া হয়। ড্যাশ দ্য চিফ গেস্ট, এবং শিক্ষামন্ত্রী ছিলেন প্রধান অতিথি বা চিফ গেস্ট। তাহলে ছিলেন বোঝাইতে গেলে আমরা কি ব্যবহার করি বাবা? ওয়াজ। তাহলে আমার কাজ হয়ে গেছে বি যেটা। ওকে, আমার কাজ হয়েছে কি কি দেখেন তো, আমি কিন্তু চাইলে 2বার নিতে পারবো, বলে দিয়েছেন। বি নিয়ে ফেলছি আমরা, কেম নিয়ে ফেলছি, প্রিজাইডেড ওভার নিয়ে ফেলছি আমরা, স্টার্টেড নিয়ে ফেলছি। তার মানে মোটামুটি ভাবে এটা হয়ে গেছে আমাদের। আর ডেকোরেটেড এটাও আমরা নিয়ে ফেলছি, তাই তো। এবার আসেন পরের অংশে চলে যাই। দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হলি কোরআন। আচ্ছা দেখেন, এই যে হলি কোরআন, ধর্মগ্রন্থগুলো মহাপবিত্র বা পবিত্র যে ধর্মগ্রন্থগুলো, আমরা ধর্মগ্রন্থের প্রথম যে অক্ষরটা, লেটারটা, এটাকে বড় হাতের লিখি। আপনি কোরআন লিখলে, বাইবেল লিখলে এগুলোকে বড় হাতের লিখতে হবে। ওকে, আচ্ছা। আতোয়ার ভাই বলতেছেন প্যাসিভ না হওয়ার ব্যাখ্যাটা যদি দিতেন, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাই দিব যে কোন ভার্বগুলো প্যাসিভ হয় না, ঠিক আছে। এটা নিয়ে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও করে দেবো ইনশাআল্লাহ।
ওকে, চেষ্টা করবো আমি, দেখি কালকে না পারলেও পরশুদিন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, the dash functions, sorry, the function dash with the recitation from the Holy Quran। তাহলে দেখেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে ফাংশনটা শুরু হয়েছিল, তাহলে একবার যেহেতু আমরা স্টার্টেড লিখে ফেলছি, তাহলে বিগিন এর পাস্ট ফর্ম নেব বিগ্যান। ওই যে V1 V2 V3 পড়ে আসছেন, হ্যাঁ, আজ আমার ছেলে আব্দুল্লাহ সে ক্লাস 4 এ পড়ে, ওদেরকেও V1 V2 V3 পড়াইতেছে, বুঝতে পারছেন তো? তা আপনাদের এই জায়গাগুলোতে যদি স্ট্রং না হন, ঝামেলায় পড়ে যাবেন। তাহলে আমরা এখানে কি লিখবো? বিগ্যান, এই যে পাস্ট টেন্সে নিলাম, V2 তে নিলাম, উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হলি কোরআন, কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমরা জানি ওয়ান অফ এর পরে যে নাউনটা থাকে সেটা প্লুরাল হয়, বাট ভার্বটা সিঙ্গুলার হয়। আমাদের সিনিয়র শিক্ষকদের মধ্যে একজন ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, তিনি অ্যানুয়াল যে রিপোর্টটা বা বাৎসরিক যে রিপোর্টটা, এটা তিনি ড্যাশ আউট, তো আমরা জানি রিড আউট, এটা পাস্ট টেন্স হয়ে গেল রেড। বানান একই রকম, এটাও রিড এটাও রিড, বাট বানান একরকম হলে কি হবে, যখন এটা V2 হয়ে যায় বা পাস্ট টেন্সে চলে যায় তখন এটা হয়ে যায় রেড। যেমন আপনি যদি বলেন আই রিড বুকস, আমি বই পড়ি, আর যদি বলেন আই রেড বুকস, আমি বই পড়েছিলাম। ওকে, আচ্ছা এরপরে দেখেন দ্য অনারেবল চিফ গেস্ট, সম্মানিত বা এই যে সম্মানিত যিনি চিফ গেস্ট বা প্রধান অতিথি, ড্যাশ আ ব্রিফ এনকারেজিং স্পিচ, তিনি আমাদেরকে একটা এনকারেজিং স্পিচ, মানুষ সাধারণত স্পিচ কি করে, ডেলিভার করে, ঠিক আছে, যে স্পিচ দেখে স্পিচ ডেলিভার করা, তাহলে এটাও অতীতকালের ঘটনা, তাহলে আমরা পাস্ট টেন্সে লিখবো, V2 তে লিখবো ডেলিভার্ড। খুব সহজ আসছিল, এনকারেজিং স্পিচ, তিনি আমাদেরকে একটা উৎসাহমূলক বক্তৃতা দিয়েছিলেন। ড্যাশ আস, আমাদেরকে উপদেশ দিয়ে, দেখেন কোনো কিছু করে বা ইয়া যোগ করলে আইনজি যোগ করতে হয় পরের ভার্বের সাথে, তাহলে দেখেন তিনি আমাদেরকে, আমি আপনাদেরকে এটা অবশ্য দেখাই নাই, নন ফাইনাইট ভার্বে এই টোটাল ব্যাখ্যাটা পাবেন, নন ফাইনাইট ভার্বে এই ব্যাখ্যাটা পাবেন। আপাতত মাথায় রাখেন সাধারণত, আমি যেখানে লিখে দিচ্ছি সাধারণত ভার্বের সাথে আইনজি যোগ হলে, সবসময় হবে এরকম কিন্তু না, এই জন্য আমি সাধারণত লিখছি। বাংলায় সেই ভার্বটার শেষে আমরা সাধারণত ইয়া, এ অথবা এ কার যুক্ত করতে পারি, যেমন অ্যাডভাইজিং, উপদেশ দিয়া বা উপদেশ দিয়ে, ঠিক আছে। তাহলে দেখেন অ্যাডভাইজিং আস, আমাদেরকে উপদেশ দিয়ে, কি কিসের উপদেশ দিয়ে? আবার অনেকে এখানে বলে ফেলে যে একটা ভার্বের পর একটা ভার্ব থাকলে আইনজি যোগ হয়, এই কথাটা কিন্তু সব ক্ষেত্রে কারেক্ট না, এটা আমি নেক্সট ডে আপনাদের সাথে ডিটেইল আলোচনা করব। টু বি রেগুলার ইন স্টাডিজ। আচ্ছা এইবার মজার একটা ব্যাপার দেখেন, আপনি এন্ড এর আগে কি পাইছেন? টু বি, এই বি হলো ভার্বের বেস ফর্ম, এন্ড এর পর আমাদেরকে বেস ফর্ম নিতে হবে। ড্যাশ পার্ট, টেক পার্ট মানে অংশগ্রহণ করা, এন্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি। তাহলে দেখেন আমাদের যিনি চিফ গেস্ট, সম্মানিত অতিথি, তিনি একটা উদ্দীপনামূলক উৎসাহমূলক একটা স্পিচ দিলেন আমাদেরকে। এই দেখেন যে রেগুলার স্টাডিজ, পড়াশোনাতে অ্যাডভাইস করে আমাদেরকে রেগুলার স্টাডিজ বা নিয়মিত পড়াশোনার উপদেশ দিয়ে অ্যাডভাইস করলেন যে আমরা যেন পড়াশোনার ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করি, অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট, এবং আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করি। কোন আন্দোলন? এগেইনস্ট ইলিটারেসি, নিরক্ষরতার বিরুদ্ধের যে আন্দোলনটা। ওকে, হ্যাঁ রিয়াদ ভাই বলতেছেন প্যারালালিজম হয়েছে, জি, এন্ড এর আগে পরে সাধারণত সেম টেন্স হয়। ওকে, এইবার আসেন, এটা হচ্ছে কি 2020 সালের জেএসসির একটা কোশ্চেন আপনাদেরকে আমি সলভ করে দিচ্ছি। ওকে, তো দেখেন এই যে কোশ্চেনটা দেয়া আছে, এখানে আমরা গ্যাপগুলো দেখতে পাচ্ছি। গ্যাপে লেখা আছে এডুকেট, হ্যাঁ এডুকেট না কিন্তু এডুকেট। এডুকেট মানে শিক্ষিত করা, এনকারেজ অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, এনলাইটেন আলোকিত করা, এনশিওর এই সব ই দিয়ে আসছে তাই না। এনশিওর মানে নিশ্চিত করা বা নিশ্চিত করা, গেট মানে আমরা জানি, স্টার্ট মানে জানি, রিমুভ মানে দূর করা, কম্পেয়ার তুলনা করা, লিমিট মানে সীমাবদ্ধ করে দেয়া। ওকে, আবার লিমিট মানে সীমা, আর হ্যাভ মানে আমরা নরমালি আছে বুঝি। তো দেখেন এডুকেশন ড্যাশ ম্যানকাইন্ড, ঠিক আছে, আপনারা একটু বলেন আমি লিখি। চিন্তা করেন জেএসসি তে আসছে কিন্তু, অথচ এই এসএসসি এর কোশ্চেনের চাইতে কিন্তু এটা টাফ ছিল, ঠিক আছে। একটু একটু আমরা এই লাইনটা সলভ করার চেষ্টা করি। থ্যাঙ্কস ফর দ্য ট্রাই। এডুকেশন ড্যাশ ম্যানকাইন্ড, শিক্ষা মানব জাতিকে কি করে? রিমুভ করে বলবেন, তুলনা করে বলবেন, সীমাবদ্ধ করে দেয় বলবেন, বলা যাবে না। গেট মানে শিক্ষা মানব জাতিরে পায়, শুরু করে তাও হবে না।
শিক্ষিত করে, মানব জাতির শিক্ষিত করে না শিক্ষা, শিক্ষা মানব জাতিকে আলোকিত করে। আমরা কি লিখবো? এডুকেশন এনলাইটেন্স, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ভাই আমি এটাকে কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো? কারণ এটা একটা চিরন্তন সত্য কথা, ঠিক আছে? এটা একটা চিরন্তন সত্য কথা। মকিম ভাই বলতেছেন আসসালামু আলাইকুম স্যার, আমি খুব অসুস্থ, দোয়া চাই, আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করুক। ভাই আমি নিজেও আজকে ভয়ঙ্কর শ্বাসকষ্টে ছিলাম, পরবর্তীতে ওই যে মোনাস খাইলাম, খেয়ে একটু পরে আর কি ক্লাসেতে আসছি। তাহলে দেখেন এডুকেশন এনলাইটেন মানে হচ্ছে আলোকিত করা। হ্যাঁ, এখন শিক্ষা আলোকিত করে, এটা তো একদম চিরন্তন সত্য কথা। সো আমরা এই যে একটা এস যোগ করছি, কারণ শিক্ষা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শিক্ষা মানুষকে আলোকিত করে বা মানব জাতিকে আলোকিত করে। ইট ড্যাশ টু লাইট, ইট ড্যাশ টু লাইট। এখন আপনি কি বলবেন? এটা এই ড্যাশ টু থাকার কারণে আমরা বুঝতেছি সাধারণত কম্পেয়ারের সাথে যে প্রেপোজিশনটা বসে সেটা হচ্ছে টু। প্রেপোজিশন দেখে বোঝা যায় এইটাকে লাইটের সাথে কম্পেয়ার করা হয়। এখন বলেন তো বাবা, এইটা মানে এডুকেশন কি নিজে নিজেরে কম্পেয়ার করে না, প্যাসিভ ভয়েস। আর আমরা ইতিমধ্যে জেনে আসছি বিভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হয় না। তাহলে আমরা লিখবো ইট ইজ কম্পেয়ার্ড টু লাইট। এটাকে লাইটের সাথে বা টর্চের সাথে, আলোর সাথে তুলনা করা হয়, উইচ যেটি ড্যাশ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, যা অজ্ঞতার অন্ধকারকে দূর করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সরওয়ার জাহান ভাইজান জিজ্ঞেস করছেন যে অর্থ না জেনে বক্স থেকে ওয়ার্ড চয়েস করার কি কোনো নিয়ম আছে? না ভাই, অর্থ না জানে ওয়ার্ড চয়েস করার সিস্টেম নাই। হ্যাঁ, অর্থ না জানে একটা কাজ করা যেত, যদি এটা গ্যাপ ফিলিং হইতো উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, সেখানে ভার্বের গ্যাপ হলে আমি জাস্ট ভার্ব দেখা বসাই দিতাম, নাউনের গ্যাপ হলে নাউন বসাই দিতাম। কিন্তু এখানে গিট্টুটা লাগছে কোন জায়গায় ভাই? এখানে যে 10টা অপশন 10টাই ভার্ব। মিনিং না জানলে এখানে আসলে আপনি বিপদে পড়ে যাবেন। এখানে মিনিং জানাটা খুব গুরুত্বপূর্ণ ভাই। তাহলে দেখেন এটাকে লাইটের সাথে তুলনা করা হয়, দ্যাট রিমুভস। তো লাইট কি করে? রিমুভ করে। লাইট কি করে ভাই? দূর করে। কি দূর করে? অন্ধকারকে দূর করে। ঠিক তেমনি এটা অজ্ঞতার অন্ধকারকে দূর করে। মোটামুটি ভাবে মিলে যাচ্ছে। তাহলে রিমুভের সাথে আমরা একটা এস যোগ করব। কেন এস যোগ করলাম? কারণ উইচ বলতে শিক্ষাকে বলা হচ্ছে। শিক্ষা তো ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, আর আমরা জানি যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গোনা যায় না, সেটা সব সময়ের জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, দেখেন যেটা অজ্ঞতার অন্ধকারকে দূর করে, অ্যান্ড হেল্পস এবং সহায়তা করে। এই যে অ্যান্ড এর পরে এস যোগ আছে, সো অ্যান্ড এর আগেরটাতেও এস যোগ হলো। টু, দেখেন হেল্পের পরে টু না দিলে হতো ডিস্টিংগুইশ মানে হচ্ছে পার্থক্য করা। পার্থক্য করা বিটুইন রাইট এন্ড রং, এবং আমাদেরকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে শেখায়। কি শেখায়? শিক্ষা আমাদেরকে এই শেখায়। হ্যাঁ, এটা শেখায় আর কি। এবার দেখেন দ্য প্রাইমারি পারপাস, প্রাইমারি মানে হলো প্রাথমিক, পারপাস মানে উদ্দেশ্য, অফ এডুকেশন, শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য ইজ হলো দ্য লিবারেশন তো বুঝতে পারছেন, স্বাধীনতা বা মুক্তি। মুক্তি অফ ম্যান ফ্রম দ্য রেস্ট্রিকশনস মানে বাধা, বাধা বা বিপত্তি। of habits and এটা অ্যাড আসলো কেন? and attitudes। তাহলে দেখেন the primary purpose of education, শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য is হলো the liberation of man from restriction of habits and attitude, মানুষের যে হ্যাবিট এবং অ্যাটিটিউডের বাধা বা বিপত্তি আছে এইটা থেকে মুক্তি দেওয়াটাই হলো শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য, which যেগুলো ড্যাশ হিজ হিউম্যানিটি। তাহলে দেখেন এখানে হ্যাবিটস প্লুরাল, অ্যাটিটিউড প্লুরাল, এই দুটোকে কিন্তু হুইচ বা রিলেটিভ প্রোনাউনটা মূলত হ্যাবিটস এন্ড অ্যাটিটিউড কে বোঝাচ্ছে। সো এইখানে কিন্তু ভার্বটা আমার প্লুরাল নিতে হবে। ঠিক আছে, এইখানে আমি ভার্বটা কি নিব বাবা? প্লুরাল নিব। এই তো, ধন্যবাদ, মাশাআল্লাহ। তাহলে দেখেন দ্যাট লিমিট, যেটা মানুষকে, এখন প্রশ্ন হচ্ছে লিমিটস কেন নয়? কারণ এই যে ভাই হ্যাবিটস এন্ড অ্যাটিটিউড, অর্থাৎ যে হ্যাবিটস এবং অ্যাটিটিউড গুলো মানুষের মানুষত্ব বা হিউম্যানিটিটাকে লিমিট করে রাখে, সীমাবদ্ধ করে রাখে, তা থেকে বা তার বাধা থেকে মানুষকে মুক্তি দেয়াই হলো শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য। বুঝতে পারতেছেন তো বাবা? ওকে, আচ্ছা, এবার চলে আসেন
ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, গভর্নমেন্ট ড্যাশ ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। ফুড ফর এডুকেশন মানে কি দেখেন, শিক্ষার বিনিময়ে খাদ্য, শিক্ষার বিনিময়ে খাদ্য। আমাদের দেশে সরকার টেক আছে নাকি দেখেন তো, স্টার্ট আছে, শুরু করেছেন। তাহলে আমরা বলতে পারি খাদ্যের বিনিময়ে শিক্ষা বা শিক্ষার বিনিময়ে খাদ্য, এই প্রোগ্রামটা শুরু করেছেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা বলতে পারি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড। এখন হচ্ছে গিয়ে ভাই শুধু স্টার্টেড কেন লিখলাম না, আমরা জানি যে কাজটা করা হয়েছে এবং তার ফলাফল এখনো আছে, এখন এটার প্রভাব চলতেছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে হয়। ঠিক আছে, সো আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিলাম। আচ্ছা, আমাকে একটু মনে করাই দিন তো, আপনাদের এই ব্যাচে আমি টেন্সের একটা পিডিএফ শেয়ার করে দেব। ঠিক আছে, এই যে আপনাদের এই ইংলিশ ফর টিচার্স ব্যাচটা, এই ব্যাচে আমি আপনাদের সাথে টেন্সের একটা পিডিএফ শেয়ার করে দেবো। আমি ভুলে গেলে আজকে না, আজকে আর আমার সেই এনার্জি নাই, আগামীকালকে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমি আজকে পারলে আজকেই দিয়ে দেবো আপনাদেরকে। টেন্সের একটা পিডিএফ শেয়ার করে দেবো, আপনারা একটু পড়ে নিন। হ্যাঁ, অনেক আগায় থাকবেন ইনশাল্লাহ, খুবই তথ্যবহুল ইনফরমেটিভ একটা পিডিএফ পাবেন। তাহলে কি বলা হচ্ছে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, সরকার শিক্ষার বিনিময়ে খাদ্য এই প্রোগ্রামটা শুরু করেছে। দেখেন এই প্রোগ্রাম বানানটা, এটা হচ্ছে ব্রিটিশ বানান। হ্যাঁ, ব্রিটিশ। আর আমেরিকান বানানটা খুব সহজ প্রোগ্রাম বানান, PROGRAM। আর দেখছেন এরা MME লিখছে আর কি। আচ্ছা, সো দ্যাট, যাতে করে, এভরি ম্যান, যাতে করে প্রত্যেকেই। এখন সাধারণত এই তথ্যটা একটু মাথায় রেখেন। আহারে, সাধারণত যে ঘটনাটা ঘটে, আপনি যদি কখনো সো দ্যাট এর সামনে প্রেজেন্ট টেন্স পান, সবসময় হবে এরকম না, দুই একটা ব্যতিক্রম আছে। এক্ষেত্রে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে লিখতে পারি আমরা, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। আর যদি সো দ্যাট এর সামনে পাস্ট টেন্স থাকে, সেক্ষেত্রে পরে আমরা সাধারণত সাবজেক্টের পরে খুড লিখতে পারি অথবা মাইট লিখতে পারি, এরপরে ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। ক্যান লেখেন, মে লেখেন, কুড লেখেন, মাইট লেখেন, এগুলো মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়। তো দেখেন আগের অংশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেয়া আছে, তাই আমরা ক্যান নিতে পারি। তাহলে দেখেন সরকার, এই যে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, সরকার শিক্ষার বিনিময়ে খাদ্য বা খাদ্যের বিনিময়ে শিক্ষার প্রোগ্রাম চালু করেছে, সো দ্যাট, যাতে করে এভরি ম্যান ক্যান গেট অর মে গেট প্রপার এডুকেশন, যাতে করে প্রত্যেকেই প্রকৃত শিক্ষা বা উপযুক্ত শিক্ষাটা পায়। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাচ আ প্রোগ্রাম উইথ আ ভিউ টু। তো বাবা, আমি আপনাদেরকে রাইট ফর্মস অফ ভার্বের রুল নাম্বার 16 তে দেখিয়েছিলাম। উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, কমিটেড টু, অবজেক্ট টু, এই টু গুলোর পরে সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম হলো এখানে আইএনজি যোগ হয়। ঠিক আছে, মাসুদ ভাই জিজ্ঞেস করতেছে, স্যার আমরা কি আমেরিকান নাকি ব্রিটিশ বানান ফলো করি? আপনি যে কোনোটা ফলো করতে পারবেন, তবে বেটার হচ্ছে আপনি একটা ব্রিটিশ একটা আমেরিকান, একটা ব্রিটিশ একটা আমেরিকান এভাবে ব্যবহার না করে, ব্যবহার করলে সবগুলো সেম ব্যবহার করা উচিত। এখন বলতে পারেন, ভাই আমি কেমনে বুঝবো ব্রিটিশ নাকি আমেরিকান? আমার মনে করাই দিয়েন, আপনাদের ক্লাসের তালিকায় এটা রাখবো যে ব্রিটিশ এবং আমেরিকান স্পেলিং এর কিছু টিপস এন্ড টেকনিক্স আছে। ঠিক আছে, আমি এটা দেখাই দিব না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে খেয়াল করেন কিন্তু, with a view to, get used to, look forward to, addicted to, এগুলো থাকলে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। The government has taken such a program, সরকার এরকম একটা প্রোগ্রাম নিয়েছে, with a view to dash the poor, গরিবদেরকে কি করার জন্য? এনকারেজ করার জন্য। এই যে with a view to, get used to, look forward to, আর আবার বলি না গরিবদেরকে নিশ্চিত করার জন্য না, শিক্ষাকে নিশ্চিত করার জন্য হতে পারে, গরিবদেরকে নিশ্চিত করার জন্য না। আর আমরা জানি অ্যাডজেক্টিভের সামনে দা থাকলে সেটা জাতি বোঝায়, তাহলে এই যে গরিব জাতিরে এনকারেজ করার জন্য, তো উইথ আ ভিউ টুর পরে ভার্বটার সাথে আইএনজি যোগ করেন, এনকারেজিং, এই যে উৎসাহিত করতে। ইন অর্ডার টু, আমরা জানি ইন অর্ডার টুর পরে আবার ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, ইন অর্ডার টুর পরে আবার ভার্বের বেস ফর্ম বসে। ইন অর্ডার টু এনশিওর ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন। আচ্ছা, এখানে আসলে ফুল স্টপ হবে না, তাহলে এখানে হবে ইন অর্ডার টুর পরে, যাতে করে এনশিওর করা যায়। কি এনশিওর বা নিশ্চিত করা যায়? ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন, শিক্ষা থেকে সর্বোচ্চ বেনিফিটটা নেওয়া যায়। ওকে, উই মাস্ট ড্যাশ আওয়ার চিলড্রেন, আমাদেরকে অবশ্যই আমাদের বাচ্চাদেরকে মোরালি কি করতে হবে? এডুকেট করতে হবে। উই মাস্ট, আমরা জানি এই মাস্টের পরে এগুলো শ্যাল, শুড, উইল, এগুলো হচ্ছে মডাল।
সাধারণত মডাল বা সেমি মডাল এরপরে ভার্বের বেস ফর্ম হয়। উই মাস্ট এডুকেট আওয়ার চিলড্রেন, আমাদেরকে অবশ্যই আমাদের বাচ্চা কাচ্চাদেরকে শিক্ষিত করতে হবে মোরালি, নৈতিকভাবে, সো দ্যাট, যাতে করে দে ক্যান কই থেকে আনলাম, ওই যে সো দ্যাটের যে রুলটা একটু আগে দেখাইছি বাবা, হ্যাঁ, সো দ্যাটের রুলটা দেখালাম না, সামনে প্রেজেন্ট টেন্স থাকলে দে ক্যান, অথবা আপনি ইভেন বলতে পারেন দে মে হ্যাভ, যাতে করে তাদের মধ্যে থাকে। এই হ্যাভ মানে কিন্তু থাকেও হয়, লাভ ফর হিউম্যানিটি। এখন অনেকে আমরা ভুলে যাই হ্যাভের অনেক মিনিং আছে কিন্তু, হ্যাঁ, আমি এর আগেও বলেছি, আজকেও আপনাদেরকে বলি, এই যে হ্যাভ মানে আছে হয়, আবার হ্যাভ মানে কারো কাছে কোনো কিছু থাকা হয়, আবার দেখেন হ্যাভ মানে খাওয়া হয়, আবার আমি কিন্তু বলেছিলাম হ্যাভ মানে আসন গ্রহণ করা হয়। যেমন আপনি যদি কাউকে বলেন হ্যাভ ইউর সিট, আসন গ্রহণ করা হয়। আবার এই হ্যাভ অর্থ পান করা হয়, আবার এই হ্যাভ অর্থ গোসল করা হয়, আবার এই হ্যাভ অর্থ হাঁটা হয়। ঠিক আছে, হ্যাভের অনেক মিনিং আছে বাবা। আচ্ছা, হ্যাভের অনেকগুলো মিনিং আছে, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসেন, এবার আমরা একটা প্র্যাকটিস করব। এইটা হচ্ছে এইচএসসি উপরে বেস করে আর কি, হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েট ভিত্তিক আর কি। তাহলে আসেন আমরা একটু, হ্যাঁ, আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি ইট ইজ পপুলারলি, তো এখানে ইজ আছে, বি ভার্ব। আমরা জানি বি ভার্বের পরে দুইটা ঘটনা ঘটে। বি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েস হলে আইএনজি যোগ হয়, প্যাসিভ ভয়েস হলে ভি3 হয়। ইট ইজ পপুলারলি বিলিভ, এইটা খুব জনপ্রিয়ভাবে বা এটা সাধারণত বিশ্বাস করা হয়ে থাকে। এখন এটা তো আর নিজে নিজের বিশ্বাস করে না, এটাকে বিশ্বাস করা হয়, তাহলে প্যাসিভ ভয়েস ও বি ভার্বের পরে ভি3 হবে। ইট ইজ পপুলারলি বিলিভড, এন্ড এর আগে যেহেতু ভি3 আছে, সো এন্ড এর পরেও ভি3 হবে। অ্যাপ্রিশিয়েট দেয়া আছে, তাহলে আমরা এটাকে কি করব, অ্যাপ্রিশিয়েটেড লিখবো। ইট ইজ পপুলারলি বিলিভড এন্ড অ্যাপ্রিশিয়েটেড দ্যাট, এইটা খুব জনপ্রিয়ভাবে বা বিশেষভাবে বিশ্বাস করা হয় এবং এটাকে অ্যাপ্রিশিয়েট করা হয় যে নো নেশন ক্যান থিঙ্ক অফ ইটস ডেভেলপমেন্ট, কোন জাতি, এটা ছোট হাতের হবে, হ্যাঁ, কোন জাতি চিন্তাও করতে পারে না এটা ডেভেলপমেন্ট বা উন্নয়নের উইদাউট একটা প্রেপোজিশন, এরপরে ভার্ব থাকলে আইএনজি যোগ হবে, ইনভলভ দেয়া আছে, তাহলে ইনভলভিং লিখবো আমরা, হ্যাঁ, ইনভলভিং উইমেন, নারীদেরকে, ইন ডেভেলপমেন্ট প্রসেস। এটা খুব জনপ্রিয়ভাবে বিশ্বাস করা হয় এবং এটাকে অ্যাপ্রিশিয়েট করা হয় যে কোনো জাতি তার নারীদেরকে, হ্যাঁ, উন্নয়নমূলক কাজে ইনভলভ না করে ডেভেলপমেন্টের কথা চিন্তাও করতে পারে না। উইমেন প্লুরাল কিন্তু, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মেয়েরা, কনস্টিটিউট মানে গঠন করা, দ্য 50% অফ দ্য টোটাল পপুলেশন, মূল জনসংখ্যার 50%, প্রায় 50% আর কি, মেয়েরা এখন একটু বেশি সংখ্যায় গঠন করে বা কি করে, তৈরি করে। তাহলে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা চিরন্তন সত্য কথাই বর্তমানে বলতে পারেন বা নিত্য নৈমিত্তিক ঘটনা। সো আমরা যা আছে তাই লিখবো। তাহলে নারীরা, দেখেন আমাদের দেশের নারীরা প্রায় 50% টোটাল পপুলেশনটাকে কনস্টিটিউট করতেছে। সো দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট, এইটা অস্বীকার করা যাবে না যে তারা মানে কারা, হয়েছে নারীরা, প্লে রোল মানে ভূমিকা রাখা, প্লে আ সিগনিফিকেন্ট রোল, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পালন আগেও করছে, এখনো করতেছে, সামনেও করবে। যেটা আগে করা হয়েছে, বর্তমানে করা হচ্ছে, সামনেও করা হবে, এটাকে বলা হয় রুটিন ওয়ার্ক, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরা হয় ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে দেখেন, সো দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট, তাই এটা অস্বীকার করা যাবে না যে তারা ডেভেলপমেন্ট, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাস্ট আ ফিউ ইয়ার্স এগো, এই কিছুদিন আগে, এই যে পাস্ট টেন্সে নিয়ে চলে গেছে। এবার উইমেন ড্যাশ নট অ্যালাউড, তাহলে আমরা কি বলবো, উইমেন বিভার্ব আছে, পাস্ট টেন্সের বিভার্ব, আর নট অ্যালাউড, মেয়েদেরকে অ্যালাউ করা হতো না টু কাম আউটসাইড, বাইরে আসতে। তো দেখেন এই যে এন্ড এর আগে আছে টু কাম, তাহলে এন্ড এর পরেও কি হবে, 2 + V1, তো এখানে 2টা দিলেও চলে, আবার উজ্জ্বল রাখতে পারেন, কারণ সামনে যেহেতু দেয়া আছে পার্টিসিপেট ইন দা ইকোনমিক অ্যাফেয়ার্স। দেখেন কয়েক বছর আগেও নারীদেরকে অ্যালাউ করা হতো না বাড়ির বাইরে যেতে এবং তাদেরকে অর্থনৈতিক কাজকর্মে অংশগ্রহণ করতে। সোসাইটি কুড অনলি, সমাজ শুধু তাদেরকে কুড মানে পারতো, কি করতে পারতো, অ্যালাউ করতে পারতো। তো
আমরা জানি মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়, অ্যালাউ করতে পারতো। ইন দ্য রোল অফ এ প্রাইমারি লেভেল টিচার অ্যান্ড এ নার্স, সাধারণত নার্স আর প্রাইমারি লেভেলের টিচার বানানোর জন্যই সমাজ সাধারণত তাদেরকে অ্যালাউ করতো। নাও বর্তমানে এডুকেটেড উইমেন, শিক্ষিত মেয়েরা, হ্যাভ প্রুভড দেয়ার অ্যাবিলিটি, তো আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে V3 হয়। বর্তমানে মেয়েরা প্রমাণ করেছে দেয়ার অ্যাবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ট্যালেন্ট, তাদের সামর্থ্য এবং যোগ্যতা বা মেধাটাকে তারা কি করছেন দেখেন, প্রুভ করে ফেলছেন। ইলিটারেট উইমেন আর অলসো, দেখেন অশিক্ষিত, ইলিটারেট উইমেন অশিক্ষিত মেয়েরাও আর অলসো মেক, তাহলে আর আছে বিভার, মেয়েরা নিজেরাই তো মেকিং করতেছে, তাহলে বিভার্বের পরে অ্যাক্টিভ হয়েছে আইজি যোগ হয়। মেকিং দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, অশিক্ষিত মেয়ে যারা আছে বা আধা শিক্ষিত অশিক্ষিত তারাও দেশের উন্নয়নে অবদান রাখতেছে। তার মানে নারীরা যে কত অবদান রাখে আমরা অনেক সময় স্বীকার করি না, বুঝছেন। আমরা অনেক সময় বাইরে থেকে আইসা বলি, আরে বাসায় বাইরে এত কাজ করে আইলাম, তুমি ঘরে থেকে কি করছো? ঘরে থেকে আমাদের বউ বলেন, বাচ্চা বলেন, মা বলেন, খালারা বলেন, এরা যা কাজ করে, বুঝছেন, আমরা অনেক সময় এটা স্বীকৃতি দেই না, অথচ ইসলাম কিন্তু এটাকে অনেক বড় স্বীকৃতি দিছে। আমরা অনেক সময় বুঝি না, না বুঝা চিল্লা চিল্লি করি, বুঝছেন, ব্লেম দেই, এই আর কি ঘটনা। সো আশা করি ইনশাল্লাহ এতটুকু বুঝতে পারছেন। তো অলরেডি যেহেতু রাত 11টা 10 বাজে গেছে আর আমাদের আসলে আলোচনাটা এতটুকুই ছিল, এটা ছিল আমাদের রাইট ফর্মস অফ ভার্বের আজকে লাস্ট পার্ট। তো দেখেন এর বাহিরেও রাইট ফর্মস অফ ভার্বে, রাইট ফর্ম ভার্বে আরো যেই যেই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে সেটা হলো, আমি সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোয়েশ্চেন আসে, এই জায়গাটা থেকে টেন্সের কিছু বিষয় কাজে আসে, এন্ড মডেলস থেকে আসে 3 নাম্বার, ওই যে ভয়েস, এটা তো আমরা আলোচনা করছি, ভয়েস থেকে আসে, এন্ড ন্যারেশন থেকে এই জায়গাটাতে কাজে লাগে। এরপরে দেখেন লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ডস এর কিছু নিয়ম আছে উইথ কন্ডিশন আর কি, কন্ডিশনও তো ওই যে ইফ তো লিঙ্কিং ওয়ার্ডে, হ্যাঁ, উইথ কন্ডিশনালস। তো এই হচ্ছে কি ঘটনা। তো এই বিষয়গুলো থেকেও কিন্তু বাবা, হ্যাঁ, এই বিষয়গুলো থেকেও কিন্তু আমরা দেখতে পাই রাইট ফর্মস অফ ভার্বে আসে। সো আপনি যদি মনে করেন যে সব মনে শেষ হয়ে গেল, না, সব শেষ হয় নাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের নেক্সট যে লেকচারটা এটা হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সোমবার যখন আপনাদের স্যার আসবে, স্যারের সাথে কথা বলে আপনাদেরকে আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে আগামী 6 মাসে কি কি ক্লাস হবে এইটার একটা ইনশাআল্লাহ কোর্স আউটলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা, আপনাদের যদি কোনো ভাই বোন এখনো থাকে আর কি, যারা আমাদের এই যে ইংলিশ ফর টিচার্স ব্যাচটাতে যুক্ত হতে ইচ্ছুক, মানে বিশেষ করে যারা একদম জেএসসি থেকে, মানে জেএসসি বলবো না, ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট বা ভার্সিটি অ্যাডমিশন পড়াতে চায়, আপনাদের এরকম কোনো ভাই বোন কলিগ থাকলে কাইন্ডলি আমাদের সাথে যুক্ত করে দিতে পারেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে। যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলো তো আপনারা জানেন, 2 বছর পর্যন্ত আমাদের গ্রুপে দেয়া থাকবে, তারা যতবার খুশি বা আপনারা যতবার খুশি দেখতে পাবেন। আরেকবার বলি আপনাদেরকে, তো সোমবারের মধ্যে, হ্যাঁ, এই যে আমি এখানে লিখেই দেই, সোমবারের মধ্যে আপনারা গুগল মিট ও জুম অ্যাপ ইনস্টল করে রাখবেন। ঠিক আছে, অবশ্যই ইনস্টল করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে সোমবার আপনাদের সাথে স্পোকেন ক্লাসে। সো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।